গভীর রাত, দুধারে গাছগাছালিতে ঢাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রফিজ। হঠাৎ মনে হলো পেছন পেছন কেউ যেন আসছে। ভয়ে সে পেছনে তাকালো না। একটু পর মনে হলো কেউ গোঙাচ্ছে। বুকে প্রচন্ড সাহস নিয়ে একবার পেছনে তাকালো রফিজ মিয়া। না, কেউ নেই। লিখে পাঠান এই গল্পটি। রফিজ মিয়া গাছগাছালিতে ঢাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, চারপাশে দুপাশে অন্ধকার রাত্রিতে। পেছন থেকে কে যেন কথা বলছে বা কোন একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। কেমন হতে পারে এনভায়রনমেন্টটা? মানে এরকম কি কখনো হয়েছে রাত্রেবেলা খুব গভীর রাতে গ্রামের রাস্তা দিয়ে একা একা হেঁটে যাওয়ার কোন অভিজ্ঞতা কি আছে ইমতিয়াজ? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। ছোটবেলায় অনেকবারই আমার গ্রামে যাওয়া হয়েছে, বেশি যাওয়া হয়েছে। তো আমাদের গ্রামটা হচ্ছে যে এরকম যে চারপাশে অনেক খাল আছে, নদী আছে, আর হচ্ছে যে প্রচুর গাছগাছালি আছে। আচ্ছা। তো বাজারে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে ওই মাটির রাস্তায় চারপাশে অনেক বাঁশ ঝাড়, দেন হচ্ছে যে বাজারটা অনেক দূরে ছিল। তো মিনিমাম হাতে হাফ এন আওয়ারের বেশি সময় নিয়ে যেতে হতো। আমরা কাজিনরা মিলে দেখা যায় ম্যাক্সিমাম সময় বাজার শেষ করে আসতে আসতে, মানে বাজারের থেকে ঘুরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত। তো ওই টাইমটা জাস্ট ইট ওয়াজ ভয় ছিল আর কি। একা একা কি কখনো হয়েছে এরকম যে খুব একা একা, মানে খুব একা কেন, একা একা আসলে এমনিতে একাকিত্ব খুব ভয়ঙ্কর হয়, আর আবার কখনো কখনো খুব এনজয়েবল হয়। একা একা, হ্যাঁ, একা একা কয়েকবার বাজার থেকে আসা হচ্ছে। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে জরুরি দরকারে দেখা যায় আমার একা একা চলে আসতে হয়েছে। মাঝে মাঝে দেখা গেছে যে খুব বেশি টয়লেট চাপছিল একদিন। খুব ভয়ে, সেটা খুব ভয়ে এরকম একটা ঘটনা ঘটছিল। তো আছে কিছু ছোটবেলায় ভালো কিছু ভয়ানক ঘটনা আছে। আচ্ছা, তো আমারও মাঝে মাঝে মনে হয় যে আসলে এরকম খুব গভীর রাতের রাস্তার মাঝখান দিয়ে, গভীর রাতে গ্রামের রাস্তা দিয়ে যদি একা একা হেঁটে যাওয়া হয়, আমি এমনিতে খুব ভীতু মানুষ, বিশ্বাসের থেকে ভয়টা অনেক বড় এই ক্ষেত্রে। তো অনেক রাত হয়ে গেল, দোকান বন্ধ করে বাড়ির দিকে আগাই। লাইট লাইট, হ্যাঁ মনেশ, আমার লাইটটা কই রে? দাদা বাবু, আপনি তো আজকে লাইট আনেন নাই। কি বলিস? এই অন্ধকারের মধ্যে লাইট ছাড়া যাবো কিভাবে? দাদা বাবু, আমি আগাই দিব। না থাক, রাখবো না। 20 বছর ধরে এই পথে যাওয়া আশা করি, এখন চোখ বুঝলেও রাস্তাটা বাইসা ওঠে। আচ্ছা তুই বাড়ি যা। রাত 12টা। রাস্তায় নেমেই দেখি অন্ধকারে চারদিক থমথম করছে, কোথাও জনমানবের সারা শব্দ নেই। মাথার উপরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা যেন তারায় ঠাসা। তারই একটুখানি ঝাপসা আলোয় পথের উপর দিয়ে এগিয়ে চললাম। বাড়ি আমার নেহাত কাছে না, বাড়ি আসা বা ফেরার সময় আমাকে সেই শ্মশান ঘাটের উপর দিয়ে যেতে হয়। লোক মুখে শোনা সেটা নাকি ভূতের রাস্তা না, কিন্তু আমি আজও তেমন কিছু দেখিনি। তবে যখন সেই জায়গায় যাই তখন না গাটা ভীষণ ছমছম করে। দূর থেকে দেখা যাচ্ছিল নিম গাছটা। নিশ্চিত হলাম যে সামনেই সেই শ্মশান ঘাট। আমি মনে মনে ভগবানের নাম বলতে বলতে শুরু করলাম। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পেছনের সেই যে কুকুরটা চেঁচাতে আরম্ভ করেছিল তার চিৎকার তখন থামেনি। হঠাৎ দেখি সামনে একটা অবয়ব। আস্তে আস্তে সেটা স্পষ্ট হয়ে উঠল, একজন মানুষ। আমি বললাম, কে ওখানে? কেডা? সে নিচু গলায় বলল, দাদা বাবু, অনেক দূর হয়ে যাইছি, কিছু মনে না করলে আপনার একটু সাহায্যের দরকার ছিল, খুব বিপদ আমার। আমি বললাম, না না, এখন তা কেমনে পারুম, বাড়ির যেতে হইব, কাজ হইছে। এবার সে বলল, না করেন না, আপনি বিপদে পড়লে কি আমরা সাহায্য করবো না? আচ্ছা বলেন, কিভাবে সাহায্য করতে পারি? আমার বরটা আজকে বিকালবেলা মারা গেছে, তার বডিটা পুরাইতে আসছি। আমি তো কাউকে চিনি না,
যদি আপনি শ্মশানের ভিতরে থাকেন তাইলে আমরা একটু হলে স্বস্তি পাইতাম। একে তো চিনি না, তারপর আবার লাশ নিয়ে আইছি, কিছু অঘটন ঘটলে তো পাপ হইব। আচ্ছা আচ্ছা, সেসব বুঝছি। আচ্ছা, আপনি যা করবেন তাড়াতাড়ি করেন। শ্রাদ্ধের কাজ শুরু হলো। আমি পাশের বট গাছে বসে দেখছি, শুধু সেই দেহ আর তার দাদা ছাড়া কেউ নেই। আমি জিজ্ঞেস করলে সে বলল, রাত বইলা কেউ আসে নাই। আমি ভাবলাম হয়তোবা তাই হবে। দেহ পোড়ানো হলো, কি বিশ্রী একটা গন্ধ আসলো নাকে। দেহ পোড়ালে এমন গন্ধ আসে না, তবে এটা কিসের গন্ধ? মনে মনে কৌতূহল হলেও আমি তাকে কিছুই বললাম না। ভাবলাম কি ভাববে। শ্রাদ্ধের কাজ কর্ম শেষ করে লোকটি আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, দাদাবাবু চলেন যাই। লোকটি বের হবার সময় খুব অদ্ভুত ভাবে হাঁটছিল। মনে হয় কেউ তাকে পিছু ধরেছে আর সে তার চোখ হতে আড়াল হবার জন্য দৌড়চ্ছে। রাস্তায় এসে সে আমাকে জড়িয়ে ধরে বলল, আপনারা অনেক ধন্যবাদ। তারপর সে তার কণ্ঠস্বর পরিবর্তন করে বলল, হ্যাঁ, পিছনে তাকাইবেন না, সোজা হাইটা যাইবেন। আমি ভীতু গলায় বললাম, কেন? সে ফিসফিস করে বলল, বিপদ হইব তাকাইলে। কিসের বিপদ? বিপদ হইব কেন আমার? ইফরিত, হ্যাঁ, ইফরিত আপনার ক্ষতি করবার জন্য আপনার পিছু লইব। আপনি পিছনে তাকাইলে সে আপনার ধরে খায়া ফেলাইব, তাই পিছু ফিরবেন না। এই বলে এক নিমেষে সে আধারে মিশে গেল। আমি বললাম, এই যে কই আপনি? কোন সাড়া পেলাম না। তার কথাতে গা শিরশির করতে লাগলো আমার। ভাবলাম লোকটা মনে হয় মানসিকভাবে অসুস্থ। আমি আবার হাঁটা ধরলাম। কিছু দূর সামনে গিয়ে আবার দেখি সেই নিম গাছ। মনে সংশয় লাগলো, এই তো কিছুক্ষণ আগেই পাড়ি দিয়ে আসলাম, তাহলে এটা এখানে আসলো কি করে? পেছনের কুকুরটার চিৎকার হারিয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে, কিন্তু তা আবার কানে লাগতে শুরু করলো। ঘুরে ফিরে যেন সব কুলেই যেতে লাগছিল আমার কাছে। আমি তারপরেও হেঁটে চলেছি। হৃৎপিণ্ড মনে হচ্ছিল থেমে যাচ্ছে। কুকুরের চিৎকার যেন আবার অনেকটা কাছে চলে আসলো। মনে হচ্ছিল কুকুরটি ঠিক আমার পেছনে দাঁড়িয়ে চিৎকার করছে। চিৎকারে অসহ্য হয়ে পেছনে ঘুরিয়ে আমি থমকে গেলাম। ঘাম ছড়াতে লাগলো আমার সারা দেহ থেকে। আমার সামনে কেউ নেই, শুধু বাতাসে দেখা যাচ্ছে দুটো চোখ, লাল রক্তবর্ণ চোখ। চোখে যেন পলক পড়ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি ভাবলাম পালিয়ে যাই, কিন্তু সে সাহসটুকুতে সঞ্চার করতে পারছিলাম না। আমি বললাম, কেডা এখানে? অন্ধকারে শুধু তার চোখ দেখা যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এটা আর কেউ হোক মানুষ না। তার দেহ নাই, কিন্তু লেজের মতো কিছু একটা দেখা যাচ্ছে। শিয়াল না কুকুর, কিছু বুঝতে পারছিলাম না। পাশে পড়ে থাকা লাঠিটা হাতে নিয়ে প্রচন্ড জোরে আঘাত করলাম। লাগলো নাকি বুঝলাম না। চোখ দুটো মিশে গেল, কিন্তু আবার মনে হচ্ছে পেছন থেকে কুকুরটা ডাকলো। আমি আবার পেছনে তাকালাম, আবার সেই চোখ দুটো। আমি লাঠিটা হাতে নিয়ে এবার যেই বারে মারতে যাব, ততক্ষণে কেউ যেন আমাকে পা ধরে টান দিল, আমাকে ছেঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে বলছি, কে আসো, বাঁচাও আমারে। কিন্তু আশেপাশে সেই বড় বড়
দালানের কাজ ছাড়া আর কিছুই চোখে আসছে না। সে অবয়বটা আমাকে সজোরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমাকে শ্মশানে নিয়ে ছুঁড়ে ফেলে দেবে সেই চিতাতে। হে ভগবান, বাঁচাও আমাকে। মনে মনে ভগবানের নাম জপতে লাগলাম। আমি মনে হয় না আর বাঁচবার ইচ্ছা যেন ছেড়ে দিয়েছিলাম। একবার চোখ মেললাম, দেখলাম কেউ যেন লাইট নিয়ে আমার দিকে ছুটে আসছে। দাদা বাবু দাঁড়ান, আমি আইতাছি। নরেশের কণ্ঠ। নরেশ, আমি এখানে, আমারে বাঁচা। নরেশ এসে আমার হাত ধরে দাঁড় করালো, আমাকে পানি এনে দিয়ে বলল, কি হয়েছে দাদা বাবু? নরেশ, আজ প্রাণে বাইসা গেছি। তুই না থাকলে আজ ইফরিত আমার খায় ফেলাইতো। নরেশ বলল, আমি তো বাড়ি যাইতেছিলাম, আপনার ছিলেন শুই না, ভাবলাম আপনি কোনো বিপদে পড়ছেন, তাই ছুটে এলাম। আচ্ছা দাদা বাবু, ইফরিত কি? ইফরিত মানে এক চোখ, স্যারে দেখা যায় না। থাক, আর স্যারে বাঁচলাম। চল বাড়ি যাই। কেমন লাগছে আপনাদের এবং কেমন লাগলো প্রথম গল্পটা? প্রথম গল্পটা ভালোই লেগেছে আমার, কারণ হচ্ছে যে এই ধরনের একটা সিচুয়েশন, এরকম একটা এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে যে খুব কমন, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সম্মুখীন হয়। তো ভয়গুলো আসলে বিভিন্ন রকম হয়। তো মানে এক একজনের এক্সপিরিয়েন্স গুলো শুনতে, এক একজনের গল্পগুলো শুনতে আসলে খুব ইন্টারেস্টিং লাগে। মানে মনে হয় যে আমরা যখন বই পড়ি তখন দেখা যাচ্ছে যে কল্পনা শক্তিটা তখন খুব বেশি কাজ করে। তখন মনে হয় যে ওই সিচুয়েশনটাতে, ওই বনের মধ্যে, ওই সাগর পারে ওই মানুষটা নিজেই হয়তো চলে যায়, নিজেই ধারণ করে ফেলি। তো গল্পটা শুনে শুনে এরকম ফিল হয়েছে যে মনে হচ্ছে যে না, আমি ওই লোকটার আশেপাশে আছি অথবা কাছেই আছি, দেখতেছি, আমি নিজের চোখে দেখতেছি জিনিসটা। তো জাস্ট কিছুটা মানে ভয়ও লাগছিল যে উনি একটা ব্যাড সিচুয়েশনে ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এবং স্টুডিওর এনভায়রনমেন্টও আছে খুব সুন্দর। আগে বলেছি যে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি জিনিসটা কিন্তু আসলে ভয় পাওয়ার জন্য খুব একটা পারফেক্ট মনে হয়। আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে বৃষ্টি বোধহয় একটা নীরবতা নিয়ে আসে, মানে একটা প্রচন্ড বর্ষণের পর একটা নীরবতা বিরাজ করে, সেই জন্য মনে হয় বেশি ভয়টা লাগে। নীরবতা সবসময় সাউন্ড অফ সাইলেন্স। তবে গল্পটার প্রথম দিকে যেটা মানে অনেস্ট ওপিনিয়ন, যেটা যে প্রথম দিকে মনে হচ্ছিল যে না কেমন হচ্ছে, কেমন হবে শেষের দিকে। তবে যত সামনে আগায়, গল্পটা যত সামনে আগায় তত মনে হয় যে অ্যাটেনশনটা বাড়তে থাকে। আচ্ছা আচ্ছা, অ্যাটেনশনটা মানে গ্র্যাব করতে পারে, গল্পটা আর কি অ্যাটেনশনটা পায়। এবং আস্তে 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 যখন আমি যেমন ভাবছিলাম যে হয়তোবা সে মারা যাবে, হ্যাঁ সে হয়তো মারা যাবে, তারপর দিন হয়তো মানুষ তাকে খুঁজে পাবে, সেখানেও একটা ওকে সে হি ওয়াজ সেভড। তো পুরো ব্যাপারটা মিলে আসলে খুব ভালো লাগছে যে ব্যাপারটা, যে বুঝতে পেরেছি যে শুরুতে হয়তো অ্যাটেনশনটা এভাবে আসছে না, বাট যত গল্প এগিয়েছে তত হচ্ছে তত মানে আস্তে আস্তে ভালো। এক্স্যাক্টলি। এবং আজকে আমাদের যে বনফুলের যে গল্পটা আছে, মানে এই যে ইমতিয়াজের কথা ধরে আর কি আসলাম, যে আগের উইকে আমাদের যে গল্পটা ছিল এডগার অ্যালান পো এর একটা গল্প ছিল কালো বিড়াল, আগের উইক বা তার আগের উইক এরকম আর কি। তো কালো বিড়াল গল্পটা এরকম ছিল যে ছোট 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 ঘটনা মিলে মিলে একটা গল্প হয়ে গেল। তো হরর গল্পে তো আসলে দেখা যায় যে সেই ইউসপের গল্পে যেরকম যে অনেক নীতি কথা বা একটা মোরাল থাকে লাস্টে, বা অনেকের গল্পে এরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে অনেকে। তো হরর গল্পে আসলে এটার স্কোপ আছে কি নেই, বা এটা থাকতেই হবে এরকম আমি জানি না, মানে গল্পে এরকম থাকতেই হবে এরকম কোনো কথা নেই, বা এরকম কোনো নিয়ম আসলে থাকতে পারে না। হরর গল্পের ক্ষেত্রে এটা আরো অনেক কমে যায়, কারণ বেসিক্যালি আনসলভ যেগুলো থাকে, যেমন আমার মনে আছে বেবি। আচ্ছা, আর আনসলভ জিনিসগুলো না, এগুলো দেখা যায় যে পরে খুব পীড়া দেয় যে কেন শেষ হলো না, মানে সলিউশন তো পাচ্ছি না, কেন এটা শেষ হলো না। সেখানে বোধহয় ছোট গল্পের আসলে দরকার নেই, ছোট গল্পের সবচেয়ে বড় সার্থকতাটাই বোধহয় সেখানে, যে শেষ হইয়া হইল না শেষ। আপনাদের কাছে এখন প্রশ্ন আমার, আপনি জীবনে আপনি খুব ভয় পেয়েছিলেন কবে, এরকম কোন কথা ইমতিয়াজ মনে পড়ে যে খুব ভয় পেয়েছিলেন? খুব ভয় পেয়েছিলাম দুই দিক থেকে বলা যায়। একদিক থেকে হচ্ছে যে দুই দিক থেকে বলা যায় বলতে আপনার মুখ আচ্ছা, দুই দিক থেকে চিন্তা করলে আর কি বলা যায় যে খুব ভয় পেয়েছিলাম হচ্ছে যে কোনো
ঘটনা দেখে একটা ভয় পেয়েছিলাম। আচ্ছা। এটা হচ্ছে যে আম্মুর ভয় পেয়েছিলাম, ঠিক আছে। তো আম্মুর ভয়টা আজকে নাই বলি, ঘটনাটা ভয়টা এরকম যে মানে মায়ের ভয়। হ্যাঁ, আম্মুর বকার ভয়। হ্যাঁ, এটাই না, আমরা কিন্তু ভয়ের ব্যাপারটা এই জন্য আসলে বের করার চেষ্টা মানে বের করা না, মানে প্রশ্নটার পেছনে মানে একটা শানে নজুল তো থাকে, মানে একটা মাতজ থাকে, যে আমরা এই প্রশ্নটা আসলে করেছি ভয় তো মানে ভূতের ভয় সম্ভবত সবচেয়ে কম ভয়ঙ্কর জিনিস আমার কাছে মনে হয়, ব্যক্তিগত জীবনে বা আসলে সত্যিকারের জীবনে ভূতের ভয়টা সবচেয়ে কম ভয়ঙ্কর, আর বাকি ভয়গুলোই সবচেয়ে বড়। আর ভূতের হরর ক্লাব শুরু থেকে বলে আসি যে পৃথিবীতে এই ভয়টা শুধুমাত্র যেন ভূতের ভয়, এন্টারটেইনমেন্টের ভয়ই যেন সীমাবদ্ধ থাকে, আর সব ভয় যেন হারিয়ে যায়। তো যাই হোক, আপনার সেই ভয়ের কথাই বলুন। যে আমার ভয়টা কোনো ভূতের ভয় না, ভয়টা হচ্ছে যে ছোটবেলায় বিটিভি দেখতাম, একটা টিভি ছিল তখন হচ্ছে যে একটা সিরিয়াল দেখতো, ইংরেজি সিরিয়াল, তো এক্স ফাইলস নাম। তো দেখা যাচ্ছে যে খুব বিখ্যাত, আম্মু আব্বু ঘুমিয়ে যেত, তো আমি একে চুপি চুপি একা রাতে লাইট নিভিয়ে তারপর দেখতাম। ওকে। তো ওই সিরিয়ালটা হচ্ছে যে যখন শেষ করতো, একদম এন্ডিং থাকতো, তখন দেখা যাচ্ছে যে একটা কুয়ার সামনে গিয়ে দেন একটা খুব বিভৎস একটা চেহারা আর মানুষের হঠাৎ করে পিছন দিক থেকে সামনে দিয়ে ঘোরা দেখাতো। মানে হঠাৎ করে এই জিনিসটা দেখে মানে প্রতিবার আমার খুব বেশি ভয় লাগতো, মানে ছোট ছিলাম, মানে ক্লাস 2-3 ওই টাইমটাতে আর কি। মানে হঠাৎ করে একটা জিনিস আপনার দেখতেছেন সামনে, হঠাৎ করে একটা জিনিস মানে বিভৎস একটা জিনিস চোখের সামনে চলে আসছে। হ্যাঁ। আর তানজিম, আপনি কি খুব সাহসী? ভয় সাহসী না, ব্যাপারটা যেটা যে আমি সাহসী বলতে আমি ঠিক বিশ্বাসটা করি না। আমি আগে বলেছি যে আমরা ভূতের না, তবে আমি বেসিক্যালি শেয়ার করতে চাই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আমার। ওইটা কি আপনার সবচেয়ে ভয়ের অভিজ্ঞতার কথাই বলতে চাচ্ছেন? হ্যাঁ, মানে এরকম ওকে বলতে পারেন সেরকমই, মানে ওই যে আনসলভড আর কি যে ব্যাপারটা, এই কারণে আমার খুব ওই সময়টা খুব ভয় লাগছে। শুনি ঘটনা। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার নানা ভাই রিসেন্টলি স্ট্রোক করেন, ব্রেন স্ট্রোক। আচ্ছা। তো আমরা তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় নিউরোতে, তারপরে সরোয়ার্দিতে ভর্তি করা হয়। তো সরোয়ার্দিতে একটা জেনারেল ওয়ার্ডে ছিলেন, তো ওখান থেকে আমরা একটা পেইং বেডে আর কি নেওয়ার জন্য আমরা যাচ্ছি। তো সরোয়ার্দির 1 নম্বর ওয়ার্ড থেকে যখন আপনি পেইং বেড দিকে যাবেন লিফটের দিকে, তখন একটা মোড় পড়ে, করিডোরের যে মোড়টা আর কি, ওই মোড়ে আমি যখন যাচ্ছি, আমি আমার চাচু আর হচ্ছে মামা 3 জন মিলে যাচ্ছি। তো তখন দেখি যে একজন সাদা পাঞ্জাবি পরে একজন লোক দাঁড়ায় আছে। তো আমার আম্মুর মামা হন এরকম একজন ওই দিন পাঞ্জাবি পরে আসছে, বাট ওনার পাঞ্জাবিটা এরকম কালার না। তো আমি ফার্স্ট ওনাকে মনে করি, পরে দেখি যে না, বেসিক্যালি ওইটা উনি না, অন্য এক লোক। ঠিক আমার চেহারাটা খেয়াল নেই, বাট সাদা পাঞ্জাবি পরে, খুব একদম হোয়াইট পেপারের মতো সাদা পাঞ্জাবিটা, প্রচন্ড সাদা, একদম ধবধবে সাদা, যে খুব পরিষ্কার সাদা একদম। তো আমি দেখি উনাকে, ফাইন। ঠিক যখন মোড়টার দিকে কাছাকাছি, মানে মোড়ে আমরা ঘুরবো, ওই সময় দেখি উল্টা সাইড থেকে যেটা, যে কিছু লোক একটা মানুষ আর কি, মানে বেসিক্যালি লাশ, তাকে শাড়ি বা কাঁথা এই টাইপের কিছু একটা দিয়ে মুড়িয়ে বেশ অনেকজন মানুষ তাকে নিয়ে যাচ্ছে, স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, আমাদের কেদারা ক্রস করে। তো দেখি বিষয়টা আমার কাছে কেমন লাগে, যে আমরা যাচ্ছি নানাকে নিয়ে উপরে, আর একটা লাশ যাচ্ছে, কেমন না বিষয়টা। তো ওইটাই আর কি। তো সাডেনলি আমি খেয়াল করি যে আমার মনে হয় যাচ্ছে লোকটা কোথায়, আমি তাকাই, আমি লোকটাকে পাচ্ছি না। মানে লাশটা নিয়ে গেল, আর লাশটা নিয়ে গেল, আমরা এদিকে আবার তাকানোর পর দেখে আমার হঠাৎ করে মনে হলো যে লোকটা কোথায়। লোকটাকে দেখলাম, কি কোথায়, আমি চেষ্টা করলাম, খোঁজার পেলাম না। আমি বললাম যে আচ্ছা আমি কি ভুল দেখছি, ওকে আমি খুঁজে দেখি। আমি এর মধ্যে হচ্ছে লাস্ট স্ট্রেচার নিয়ে তারা কিছু দূর এগিয়ে গেছে, করিডোর থেকে সামনের দিকে একটু এগিয়ে গেছে, আমরা একটু এগিয়ে আসছি। আমি মোটামুটি দৌড়ের মতো দিলাম, দ্রুত আমি দৌড়ে গেলাম। আমি সামনে ক্যান্টিনের ওদিকে বের হওয়ার রাস্তাটা, এক্সিটটা, ওদিকে আমি চেষ্টা করলাম খোঁজার। কিছু খুঁজলাম, খোঁজার পর আমি আর সামনে আর দূরে করিডোরে যাইনি, বাট মোটামুটি তাড়াতাড়ি যাওয়ার কথা। হ্যাঁ, মানে যতটুকু এরিয়া আমি গিয়েছি, অতটুকুতে যেতে হলে একটা মানুষ দৌড়ে না গেলে অতটুকু যেতে পারবে না। ঠিক আছে, হেঁটে যদি কভার করা অতটুকু সম্ভব না, যতটুকু আমি খুঁজেছি তাকে, বাট আমি কিন্তু তাকে পাইনি। তো ওখানে কোনো রুমও নাই, কোনো রুমে সে ঢুকে যাবে এরকমও না। তো আমি তারপরে আমার ওখানে আমার মানে নানার ওখানে লিফটের কাছাকাছি তারা চলে যাচ্ছে, আমি ওখানে ব্যাক করি। তো আমি আসলে ব্যাপারটা হচ্ছে যে পরবর্তীতে ওই সময়টা আমার কাছে না এখন খুব ঝাপসা মনে হয়, মানে আমার এক্স্যাক্ট, মানে আমি ঠিক চেহারাটাও মনে করতে পারি না, ওই সময়টাকে আমি এক্স্যাক্টলি মানে ফোকাসড না আমার কাছে।
আই ডোন্ট নো আসলে। হয়তো বা খুব মানসিক ভাবে হয়তো খুব বিপর্যস্ত ছিলেন বা স্ট্রেসের ভিতর দিয়ে যাচ্ছিলেন, তার জন্য হতে পারে, অনেক কিছু হতে পারে। তবে সেই মুহূর্তে আপনার অনেক বেশ একটা মানে একটা অস্বস্তিকর অনুভূতি হয়েছিল, সেই জন্য হয়তো শেয়ার করলেন। অবর্তমান বনফুল সমস্তটা দিন বন্দুক কাঁধে করে একটা চখার পেছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। যারা কখনো এই কাজ করেনি তারা বুঝতে পারবেন না হয়তো যে ব্যাপারটা ঠিক কি জাতীয়। ধু ধু করছে বিরাট বালির চর, মাঝে মাঝে ঝাউ গাছের ছোপ, এক ধার দিয়ে শীতের শীর্ণ গঙ্গা বইছে, চারদিকে জনমানবের চিহ্ন নেই। হু হু করে তীক্ষ্ণ হাওয়া বইছে একটা। কহলগাঁয়ের খেয়াঘাটে গঙ্গা পেরিয়ে ক্রোশ 2 বালির চড়া ভেঙে আমি পারিপার্শ্বিকের মধ্যে এসে উপস্থিত হয়েছিলাম সকালবেলা। সমস্ত দিন বন্দুক কাঁধে করে ঘুরে বেড়াচ্ছি। বালির চড়া ভেঙে ভেঙে কতখানি যে হেঁটেছি, খেয়াঘাট থেকে কত দূরেই বা চলে এসেছি তা খেয়াল ছিল না। তবে মনে হচ্ছিল সারা জীবন ধরে যেন হাঁটছি, অবিশ্রান্ত হেঁটে চলেছি। চতুর চখাটা কিছুতেই আমার বন্দুকের মধ্যে আসছে না, ক্রমাগত এড়িয়ে এড়িয়ে উড়ে পালাচ্ছে। আমি অঞ্চলে আগন্তুক, এসেছি ছুটিতে বন্ধুর বাড়িতে বেড়াতে। আমি নেশাখোর লোক, 1-8টি নয় 3টি নেশা আছে আমার: ভ্রমণ, সঙ্গীত এবং শিকার। এখানে এসে যেই শুনলাম খেয়াঘাট পেরিয়ে কিছু দূর গেলেই গঙ্গায় পাখি পাওয়া যাবে, লোভ সামলাতে পারলাম না, বন্দুক কাঁধে করে বেরিয়ে পড়লাম। লোভ শুনে মনে করবেন না যে আমি মাংস খাবার লোভেই পাখি মারতে বেরিয়েছি, তা নয়। আমি নিরামিষাশী, আলু ভাতে ভাত পেলেই আমি সন্তুষ্ট। খেয়াঘাট পেরিয়ে সকালে চলে এসে প্রথম যখন পৌঁছলাম তখন হতাশ হয়ে পড়তে হলো আমাকে। কোথায় পাখি? ধুধু করছে বালির চড়া, আর কোথাও কিছু নেই। গঙ্গার বুকে 2-1টা উড়ন্ত মাছরাঙা ছাড়া পাখি কোথায়? বন্দুক কাঁধে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এমন সময়ে চখার ডাক শুনলাম। কয়ে চন্দ্রবিন্দু আকার আর অয়ে চন্দ্রবিন্দু আকার দিয়ে যে শব্দটা হয়, চখার শব্দটা ঠিক সেরকম নয়, তবে অনেকটা কাছাকাছি বটে। তাই ডাক শুনে বুঝলাম চখা আছে কোথাও কাছে পিছে। একটু এগিয়ে গিয়ে দেখি, হ্যাঁ ঠিক চখাই বটে, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম মাত্র একটি দেখে। চখারা সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। বুঝলাম দম্পতির একটিকে কোনো শিকারী আগে শেষ করে গেছেন। এটির ভব যন্ত্রণা আমাকে খোঁজাতে হবে। সাবধানে এগুতে লাগলাম। আবার চখার ডাক। চখা উড়ে গেল। উড়বে জানতাম, চখা মারা সহজ নয়। দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ। বেশ খানিকক্ষণ ঘুরপাক খেয়ে আবার সাবধানে এগুতে লাগলাম। কাছাকাছি এসেছি, বন্দুকটি বাগিয়ে বসতে যাব, আর অমনি উড়ে গেল। বিরক্ত হলে চলবে না, চখা শিকার করতে হলে ধৈর্য চাই। এবার চখাটা একটু কাছেই বসল, আমিও বসলাম। উপর্যুপুরি তাড়া করা ঠিক নয়, একটু বসুক। একটু পরেই উঠলাম আবার ধীরে ধীরে এগুতে লাগলাম, কিন্তু উল্টো দিকে। পাখিটা মনে করুক যে আমি তার আশা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি যেন। কিছু দূর গিয়ে ওধার দিয়ে ঘুরে তারপর বিপরীত দিক দিয়ে কাছে আসা যাবে। বেশ কিছু দূর ঘুরতে হলো, প্রায় মাইলখানেক। গুঁড়ি মেরে মেরে খুব কাছেও এসে পড়লাম, কিন্তু তাক করে ঘোড়াটি যে টিপতে যাব, আর অমনি ফের উড়ল। উঠতেই লাগলো অনেকক্ষণ ধরে, কিছুতেই আর বসে না। অনেকক্ষণ পরে বসলো যদি, কিন্তু এমন একটা বেখাপ্পা জায়গায় বসলো যে সেখানে যাওয়া মুশকিল। যাওয়া যায়, কিন্তু গেলেই দেখতে পাবে। আমার কেমন রোগ চড়ে গেল, মারতেই হবে পাখিটাকে। সোজা এগিয়ে চললাম। আমি ভেবেছিলাম একটু এগুলেই উঠবে, কিন্তু উঠল না। যতক্ষণ না কাছাকাছি হলাম ঠায় বসে রইল। মনে হলো অসম্ভব বুঝি সম্ভব হয়, কিন্তু যেই বন্দুকটি তুলেছি আর অমনি আবার উড়ে গেল। এবারেও এমন জায়গায় বসলো যার কাছে পিঠে কোনো আড়াল আবডাল নেই, চতুর্দিকেই ফাঁকা, কিছুতেই বন্দুকের নাগালের মধ্যে পাওয়া যাবে না। বাধ্য হয়ে সোজা এগিয়ে গিয়ে উড়িয়ে দিতে হলো।
এবার গিয়ে বেশ ভালো জায়গায় বসলো। একটা ঝাউবনের আড়ালে আড়ালে গিয়ে খুব কাছাকাছিও আসতে পারলাম, এত কাছাকাছি যে তার পালকগুলো পর্যন্ত দেখা যেতে লাগলো। ফায়ার করলাম, লাগলো না। ঝোপে ঝোপে যা দু একটা ছোট পাখি ছিল তারা উড়ল, মাছরাঙাগুলো চেঁচাতে শুরু করে দিল। সমস্ত ব্যাপারটা থিতুতে 8 ঘন্টারও ওপর লাগলো। নদীর ঠিক বাঁকের মুখটাতেই বসলো আবার চখাটা গিয়ে। আমি বসেছিলাম একটা বালির ঢিপির উপর। মুশকিল হলো উঠে দাঁড়ালেই দেখতে পাবে। উঠলাম না, শুয়ে পড়ে গিরগিটির মতো বুকে হেঁটে হেঁটে এগোতে লাগলাম। কিন্তু কিছু দূর গেছি আর অমনি উড়ে গেল। আমার মাথাটাই দেখা গেল না বালির স্তর দিয়ে কোন রকম স্পন্দনে গিয়ে পৌঁছলো তার কাছে, তা বলতে পারি না। উঠে দাঁড়ালাম, রোগ আরো চড়ল। হঠাৎ নজরে পড়ল সূর্য অস্ত যাচ্ছে, নদীর জল রক্তরাঙা। পাখিটা ওপারের চরে গিয়ে বসেছে। সমস্ত দিন আমি ওকে বিশ্রাম দিইনি, ও আমাকে দেয়নি। এখন দুজন দুপারে। চুপ করে রইলাম। সূর্য ডুবে গেল। অস্তমান সূর্য কিরণে গঙ্গার জলটা যত জ্বলন্ত লাল দেখাচ্ছিল, সূর্য ডুবে যাওয়াতে ততটা রইল না। আসন্ন সন্ধ্যার অন্ধকারে স্নিগ্ধ হয়ে উঠল চতুর্দিক। সমস্ত অন্তরেও কেমন যেন একটা বিষণ্ণ বৈরাগ্য জেগে উঠতে লাগলো ধীরে ধীরে। পূরবী রাগিনী যেন মূর্ত হয়ে উঠল আকাশে বাতাসে নদী তরঙ্গে। হঠাৎ মনে পড়ল বাড়ি ফিরতে হবে। কত রাত হয়েছে জানি না। ঘুরে ঘুরে বেড়াচ্ছি গঙ্গার চরে চরে। রাস্তা হারিয়ে ফেলেছি। মধ্য গগনে পূর্ণিমার চাঁদ চতুর্দিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। অনেকক্ষণ ঘুরে ঘুরে শেষে বসলাম একটা উঁচু জায়গা দেখে। অনেকক্ষণ চুপ করে বসেই রইলাম। এমন একা জীবনে আর কখনো পড়িনি। প্রথম একটু ভয় করছিল যদিও, কিন্তু খানিকক্ষণ পরে ভয়ের বদলে মোহ এসে আমার সমস্ত প্রাণ মন সত্তা অধিকার করে বসল। আমি মুগ্ধ হয়ে বসে রইলাম। মুগ্ধ হয়ে প্রকৃতির অনাবিল সৌন্দর্য দেখতে লাগলাম। মনে হলো কত জায়গায় কত ভাবে ঘুরেছি, প্রকৃতির এমন রূপ তো আর কখনো চোখে পড়েনি। রূপ নিশ্চয়ই ছিল, আমার চোখে পড়েনি। নিজেকে কেমন যেন বঞ্চিত মনে হতে লাগলো। তারপর সহসা মনে হলো আজীবন সব দিক দিয়েই আমি বঞ্চিত। জীবনের কোন স্বাদটাই কি পুরোপুরি পূর্ণ হয়েছে? জীবনের 3টি শখ ছিল, ভ্রমণ, সঙ্গীত, শিকার। ভ্রমণ করেছি বটে, ট্রেনে স্টিমারে চেপে এখানে ওখানে গেছি, কিন্তু তাকে কি ভ্রমণ বলে? হিমালয়ের উচ্চ চূড়ায়, সাহারার দিগন্ত প্রসারিত অনিশ্চয়তায়, ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রের তরঙ্গে, হিম শীতল মেরু প্রদেশের ভাসমান তুষার পর্বত শৃঙ্গে যদি না ভ্রমণ করতে পারলাম তাহলে আর কি হলো? সঙ্গীতেও ব্যর্থকাম হয়েছি। সারেগামা সেধেছি বটে, কিন্তু সঙ্গীতের আসল রূপটি আলেয়ার মতো চিরকাল এড়িয়ে এড়িয়ে গেছে আমাকে। সেদিন অত চেষ্টা করেও বাঘের স্ত্রীর করুণ গম্ভীর রূপটি কিছুতেই ফুটে তুলতে পারলাম না সেতারে। ঠিক ঘাটে ঠিকভাবে আঙুল পড়ছিল, কিন্তু সেই সুরটি ফুটল না, যাতে আত্মসম্মানী গম্ভীর ব্যক্তির নির্জন রোদনের অবাংময় বেদন মূর্ত হয়। শিকারী বা কি এমন করেছে জীবনে? সিংহ, হাতি, বাঘ, গন্ডার কিছুই মারেনি, মেরেছি পাখি আর হরিণ। আজ তো সামান্য একটা চখার কাছে হার মানতে হলো। এমন সময় আবার চখার ডাক শুনতে পেলাম। চমকে উঠলাম। ঠিক মাথার উপরে চখাটা চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে। পাখিরা সাধারণত রাত্রে তো ওড়ে না, হয়তো ভয় পেয়েছে কোন রকমে। উৎসুক হয়ে চেয়ে রইলাম। আরো খানিকটা নেমে এলো। হঠাৎ বন্দুকটা ফায়ার করে দিলাম। লেগেছে ঠিক। পাখিটা ঘুরতে ঘুরতে গিয়ে পড়ল মাঝ গঙ্গায়। উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালাম। দেখলাম ভেসে যাচ্ছে। যাক, জীবনে যা বরাবর হয়েছে এবারও তাই হলো। পেয়েও পেলাম না। সত্যি জীবনে কখনোই কিছু পাইনি। নাগালের মধ্যে এসেও সব ফসকে গেছে। চুপ করে বসেছিলাম। চতুর্দিকে থুথু করছে বালি, গঙ্গার কুলুধ্বনি অস্পষ্টভাবে শোনা যাচ্ছে।
জ্যোৎস্নায় ফিনিক ফুটছে। শিকার, চখা, বন্দুক, সমস্ত দিনের শ্রান্তি, কোনো কিছুর কথাই মনে হচ্ছিল না তখন। একটা নীরব সুরের সাগরে ধীরে ধীরে ভেসে চলেছিলাম। হঠাৎ চমকে উঠলাম। দীর্ঘ কায় ঋজু দেহ এক ব্যক্তি নদী থেকে উঠে ঠিক আমার সামনে দাঁড়িয়ে সংস্কৃত মন্ত্রোচ্চারণ করতে করতে গামছা দিয়ে গা মুছতে লাগলেন। অবাক হয়ে গেলাম। কোথা থেকে এলেন ইনি? কখন বা নদীতে নামলেন? কিছুই দেখতে পাইনি। একটু ইতস্ততের পর জিজ্ঞেস করলাম, আপনি কে? লোকটি এতক্ষণ আমাকে লক্ষ্যই করেননি। আমার কথায় মন্ত্রোচ্চারণ থেমে গেল। ফিরে আমার দিকে চেয়ে রইলেন ক্ষণকাল, তারপরে বললেন, আমি এখানেই থাকি, আপনি আগন্তুক, আপনি পরিচয় দিন। পরিচয় দিলাম। রাস্তা হারিয়ে ফেলেছেন আপনি, আসুন আমার সঙ্গে, কাছে আমার আস্তানা। দীর্ঘ কায় ঋজু দেহ পুরুষটি অগ্রগামী হলেন। আমি তার অনুসরণ করলাম। একটু দূরে গিয়ে দেখি একটা ছোট্ট কুটির। আশ্চর্য হয়ে গেলাম। সমস্ত দিন এই অঞ্চলে ঘুরে বেরিয়েছি, এটা চোখে পড়েনি আমার। ছোট্ট কুটিরটি যেন ছবির মতন। সামনে পরিচ্ছন্ন প্রাঙ্গণ, চতুর্দিকে রজনীগন্ধার গাছ, অজস্র ফুল। অনাবিল জ্যোৎস্নায় ধরণীর অন্তরের আনন্দ সহসা যেন পুষ্পায়িত হয়ে উঠেছে গুচ্ছ গুচ্ছ রজনীগন্ধার ঊর্ধ্বমুখ বিকাশে। মৃদু সৌরভে চতুর্দিক আচ্ছন্ন। আমিও আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি এসে ঘরের ভেতরে ঢুকলেন। একটু পরে বেরিয়ে এলেন এবং শতরঞ্জি গোছের কি একটা পাততে লাগলেন। বসুন। বসে দেখলাম শতরঞ্জি নয়, গালিচা, খুব দামি নরম গালিচা। তিনিও একপ্রান্তে এসে বসলেন। বলা বাহুল্য, আমার কৌতূহল ক্রমশই বাড়ছিল। তবে কিছুক্ষণ চুপ করে রইলাম। তিনিও চুপ করে রইলেন। শেষে আমাকেই কথা বলতে হলো। সমস্ত দিন এ অঞ্চলে ঘুরেছি, কিন্তু আপনার দেখা পাইনি কেন ভেবে আশ্চর্য লাগছে। সব সময় কি সব জিনিস দেখা যায়? মুখের দিকে চেয়ে ভয় হলো। চোখ দুটো চলছে, মানুষের নয়, যেন বাঘের চোখ। একটা গল্প শুনুন তাহলে। রাজা রামপ্রতাপ রায়ের নাম শুনেছেন? না, শোনবার কথাও নয়। দুজন রামপ্রতাপ ছিল, দুজনেই জমিদার। একজন সুদখোর আর একজন সুরখোর। সুরখোর? হ্যাঁ, ওরকম সুর পাগল লোক এ অঞ্চলে আর ছিল না। যত বিখ্যাত ওস্তাদদের আড্ডা ছিল তার বাড়িতে। আমার অবশ্য এসব শোনা কথা। আমার পাঞ্জাবে জন্ম। পাঞ্জাবে ওস্তাদের কাছেই গান বাজনা শিখেছিল। বাংলাদেশে এসে শুনলাম রামপ্রতাপ নামে একজন গুণী জমিদার আছেন, যিনি সুরের প্রকৃত সমজদার। প্রকৃত গুণীকে কখনো ব্যর্থ মনোরথ হতে হয়নি তার কাছে। গাড়িতে একজনের মুখে কথায় কথায় শুনলুম। তখনই যদি তাকে ঠিকানাটাও জিজ্ঞেস করি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু তা না করে আমি সপ্তাহখানেক পরে আরেকজনকে জিজ্ঞেস করলাম রাজা রামপ্রতাপ রায় কোথায় থাকেন। তিনি বলে দিলেন সুদখোর রামপ্রতাপের ঠিকানা। ডানকুনি স্টেশনে নেবে 10 ক্রোশ হাঁটলে তবে নাকি তার নাগাল পাওয়া যাবে। একদিন বেরিয়ে পড়লাম তার উদ্দেশ্যে। ডানকুনি স্টেশনে যখন নামলাম তখন বেশ রাত হয়েছে। সেদিনও পূর্ণিমা। স্টেশনে আরেকজনকে জিজ্ঞেস করলাম। সুদখোর রামপ্রতাপ ও অঞ্চলের প্রসিদ্ধ লোক, সবাই চেনে। যাকে জিজ্ঞেস করলাম সে একটা রাস্তা দেখিয়ে দিয়ে বলল সোজা চলে যান। চলতে লাগলাম। কতক্ষণ চলেছিলাম তা ঠিক বলতে পারি না। খানিকক্ষণ পরে দেখলাম একটা বিরাট প্রান্তরের মাঝখান দিয়ে হাঁটছি। চারদিকে কেবল মাঠ আর মাঠ, কোথাও কিচ্ছু নেই। মনে হলো যেন শেষও নেই। কিছু দূরে গিয়ে হঠাৎ সামনে প্রকাণ্ড রাজবাড়িটা দেখা গেল, যেন মন্ত্র বলে আবির্ভূত হলো। সাদা ধপধপ করছে,
মনে হলো যেন মরমর পাথর দিয়ে তৈরি। মিনারের গম্বুজ, সিংহদ্বার সমস্ত দেখা গেল ক্রমশ। অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ, তারপরে এগিয়ে গেলাম। প্রকাণ্ড সিংহদ্বারের দুপাশে দেখি দুজন বিরাটকায় দারোয়ান বসে আছে। দুজনে নিবিষ্ট চিত্তে গোঁফ পাকাচ্ছে বসে। ভেতরে ঢুকবো কিনা জিজ্ঞাসা করলাম, কেউ কোনো উত্তরই দিল না, গোঁফই পাকাতে লাগলো। একটু ইতস্তত করে শেষে ঢুকে পড়লাম। তারা বাধা দিল না। ভিতরে ঢুকে দেখি বিরাট ব্যাপার। বিশাল জমিদার বাড়ি জমজম করছে। প্রকাণ্ড কাছারি বাড়িতে বসে সারি সারি গোমস্তারা, কেউ লিখছে, কেউ টাকা গুনছে, কেউ কেউ কানে কলম গুঁজে খাতার দিকে চেয়ে আছে। সবারই গম্ভীর মুখ। সামনের চত্বরে বসে আছে অসংখ্য প্রজা সারি সারি। সবাই কিন্তু চুপচাপ, কারো মুখে টু শব্দটি নেই। আমি তানপুরা ঘাড়ে করে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম। কেউ আমার দিকে ফিরেও চাইলে না। আমারও সাহস হলো না কাউকে কোনো কথা জিজ্ঞাসা করতে। আমি ঘুরেই বেড়াতে লাগলাম। আমার মনের ইচ্ছা রাজা রাম প্রতাপকে গান শোনাবো, কিন্তু হঠাৎ দেখতে পেলাম কিছু দূরে ছোট্ট একটা বাগান রয়েছে। বাগানের মধ্যে ধপধপে সাদা মার্বেল পাথরের উঁচু চৌতালা, আর সেই চৌতালার উপর কে একজন ধপধপে সাদা তাকিয়া ঠেস দিয়ে প্রকাণ্ড একটা গড়গড়ায় তামাক খাচ্ছেন। গড়গড়ার কুণ্ডলি পাকানো নলের জড়িগুলো জ্যোৎস্নায় চকমক করছে। বাগানে ছোট্ট একটি গেট। গেটের দুধারে উঠ দিয়ে চাপরাশ পড়া দুজন দারোয়ান দাঁড়িয়ে আছে, ঠিক যেন পাথরের প্রতিমূর্তি। কেমন করে জানি না, আমার দৃঢ় ধারণা হলো ইনি রাজা রাম প্রতাপ। এগিয়ে গেলাম। দারোয়ান দুজন নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল, বাধা দিলে না। রাজা রাম প্রতাপের কাছাকাছি এসে ঝুঁকে প্রণাম করলাম একবার। তিনি গম্ভীর ভাবে মাথাটি নাড়ালেন একবার শুধু। আস্তে আস্তে বললাম, হুজুরকে গান শোনাবো বলে এসেছি, যদি হুকুম করেন। তিনি সোজা হয়ে উঠে বসলেন। হাতের ইঙ্গিতে আমাকেও বসতে বললেন। তারপর কখন যে আমি দরবারি কানাড়ার আলাপ শুরু করেছি আর কতক্ষণ ধরে যে সে আলাপ চলেছে তা আমার কিছুই মনে নেই। যখন হুঁশ হলো তখন দেখি এক ছড়া মুক্তোর মালা তিনি আমার গলায় পরিয়ে দিচ্ছেন। মালাটা দেখবেন। কুটিরের ভেতর ঢুকে গেলেন তিনি। পর মুহূর্তেই তিনি পেরিয়ে এলেন এক ছড়া মুক্তোর মালা নিয়ে। অমন সুন্দর এবং অত বড় বড় মুক্তো আমি আর দেখিনি কখনো। তারপর আমাকে মালা পরিয়ে দিয়ে তিনি আস্তে আস্তে উঠে গেলেন। আমি চুপ করে বসে রইলাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি কিচ্ছু মনে নেই। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি রাজবাড়ির কাছারি চৌতারা লোকজন কোথাও কিচ্ছু নেই। ফাঁকা মাঠের মাঝখানে আমি একা শুয়ে ঘুমোচ্ছি। একা? কিরকম? সবিস্ময়ে প্রশ্ন করলাম। হ্যাঁ, ফাঁকা মাঠের মাঝখানে একা, কেউ নেই। পরে খোঁজ নিয়ে জানলাম গুণী রাজা রামপ্রতাপ অনেকদিন হলো মারা গেছেন। বেঁচে আছে সেই সুদখোর বেটা। তার বাড়ির পথ সবাই আমাকে বলে দিয়েছিল, কিন্তু আমার মনের একান্ত ইচ্ছে ছিল গুণী রামপ্রতাপকে গান শোনাবার। তাই তিনি মাঠের মাঝখানে আমাকে দেখা দিয়ে আমার গান শুনে বকশিশ দিয়ে গেলেন। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম। কতক্ষণ তা মনে নেই। হঠাৎ তিনি জিজ্ঞাসা করলেন, গান শুনবেন? যদি আপনার অসুবিধা না হয়। অসুবিধা আবার কি? সুরের সাধনা করবার জন্যেই তো আমি নির্জন বাস করছি। আবার উঠে গেলেন। কুটিরের ভেতর থেকে বিরাট এক তানপুরা বার করে বললেন, বাগেশ্রী আলাপ করি, শোনো। শুরু হয়ে গেল বাগেশ্রী। ওরকম বাগেশ্রীর আলাপ আমি কখনো শুনিনি।
যা নিজে আমি কখনো আয়ত্ত করতে পারিনি, কিন্তু আয়ত্ত করতে চেয়েছিলাম, তাই যেন শুনলাম আজ। কতক্ষণ শুনেছিলাম মনে নেই, কখন ঘুমিয়ে পড়েছিলাম তাও জানি না। ঘুম ভাঙল যখন, তখন দেখি আমি সেই থু থু বালির চড়ায় একা শুয়ে আছি, কোথাও কেউ নেই। উঠে বসলাম, উঠতেই নজরে পড়ল চকাটা চড়ে বেড়াচ্ছে, মরেনি। আমরা তিনজনেই সবিস্ময়ে ভদ্রলোকের গল্পটা রুদ্ধশ্বাসে শুনিতেছিলাম। শিকার উপলক্ষে আমরা এই অঞ্চলে আসিয়া সন্ধ্যাবেলা এই ডাক বাংলায় আশ্রয় লইয়াছি। পাশের ঘরেই ভদ্রলোক ছিলেন। আলাপ হইলে আমরা শিকারে শুনিয়া তিনি নিজের এই অদ্ভুত অভিজ্ঞতার গল্পটি আমাদের বলিলেন। অদ্ভুত অভিজ্ঞতাই বটে। জিজ্ঞাসা করিলাম, তারপর? তারপর আর কিছু নেই। রাত হয়েছে, এবার শুতে যান, আপনাদের তো আবার খুব ভোরেই উঠতে হবে, আমারও ঘুম পাচ্ছে। এই বলিয়া তিনি আস্তে আস্তে উঠিয়া নিজের ঘরে প্রবেশ করিলেন। আমরা কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম। তারপর হঠাৎ আমার কৌতূহল হইল, কোন অঞ্চলের গঙ্গার চরে এই কাণ্ড ঘটিয়াছিল জানিতে পারিলে আমরাও একবার জায়গাটা দেখিয়া আসিতাম। জিজ্ঞাসা করিবার জন্য পাশের ঘরে ঢুকিয়া দেখি ঘরে কেহ নাই। চতুর্দিকে দেখিলাম, কেহ নাই। ডাক বাংলার চাপরাশিকে জাগাইয়া প্রশ্ন করিলাম, পাশের ঘরে যে ভদ্রলোক ছিলেন তিনি কোথাকার লোক? চাপরাশি উত্তর দিল, পাশের ঘরে তো কোনো লোক নাই, গত 2 সপ্তাহের মধ্যে এখানে আর কেহ আসে নাই। এই ডাক বাংলায় কেহ বড় একটা আসিতে চায় না বলিয়া সে অদ্ভুত একটা হাসি হাসিল। শুনছিলেন বনফুলের গল্প অবর্তমান। আমি যে ঘটনাটা বলতে চাই সেটা একটু সেন্সিটিভ, স্বীকার করতেই হবে। আমার জীবনের এমন এক সময়ের কথা এটা, যে সময় আমি কিছু কাজ করেছি যা শুনলে মানুষের ভ্রুকুটি করা স্বাভাবিক। সে কারণেই আমার নামটা গোপন রাখতে হচ্ছে। 2005 সালের কথা। তখন আমি মাত্র বিয়ে করেছি। অনেক মেয়ের ছোটবেলা থেকে স্বপ্ন থাকে যে অনেক ধুমধাম করে বিয়ে হবে। আমার বিয়েটা তেমন ছিল না। আমার বিয়ে হয়েছিল মায়ের অমতে। বেশ কিছুদিন আগে থেকে আমার সাথে আমার স্বামীর সম্পর্ক তৈরি হয়েছিল। আমরা খুবই ভালোবাসতাম একে অপরকে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একে অপরকে ছাড়া বাঁচতে পারব না, তাই আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলি। বাসায় কেউ জানত না সে কথা। বিয়ের মাস 6 পরে পরিবারের অজান্তেই এক রাতে আমি ঘর ছেড়ে বের হলাম। এরপর মা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে অনেকবার, কিন্তু ভয়ে আর লজ্জায় মায়ের মুখোমুখি হতে পারিনি। মুখোমুখি হওয়া তো দূরের কথা, মায়ের সাথে কথা বলারও সাহস ছিল না আমার। 2 মাস আমি লুকিয়ে রইলাম, কিন্তু নিজের মায়ের সাথে কথা না বলে কতদিন থাকা যায়। শেষ পর্যন্ত 2 মাস পরে আমি মায়ের সাথে যোগাযোগ করলাম, কিন্তু আমি যা ভয় পেয়েছিলাম তাই সত্য হলো। মা আমার কোনো কথাতেই কান দিতে চাইল না। সে কিছুতেই বিয়ে ভেঙে নেবে না। আমাকে বারবার বলতে লাগলো আমি যেন ফিরে আসি তার কাছে। আমি খুব বাজে একটা পরিস্থিতিতে পড়ে গেলাম। একদিকে ভালোবাসার মানুষ, অন্যদিকে জন্মদাত্রী মা। অনেক কষ্টে শেষ পর্যন্ত মাকে বুঝিয়ে সুঝিয়ে একটু শান্ত করতে পারলাম। তার কিছুদিন পরেই স্বামীর সাথে আমার দেশের বাইরে চলে যেতে হলো। তখন আমার প্রায় প্রতিদিন কথা হতো মায়ের সাথে। কথা কম হতো আসলে, কান্নাই হতো বেশি। মা প্রায় প্রতিদিন ফোন করে কাঁদত, আমাকে বলতো ফিরে আসতে। কিছুতেই বোঝানো যেত না তাকে। রাগ করে এমনও বলেছি যে মা যদি কান্না বন্ধ না করে তাহলে আর ফোন করব না তাকে। মাঝখানে কয়েকদিন নানা কারণে মাকে ফোন দেওয়া হয়নি। হঠাৎ একদিন আমার কেন যেন খুব খারাপ লাগতে শুরু করলো। মনে হচ্ছিল থেকে থেকে বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। আশঙ্কা হচ্ছিল যে খুব খারাপ কিছু একটা হবে। আমি দৌড়ে গিয়ে মাকে ফোন করলাম। আমার ভয় আর বেড়ে গেল যখন দেখলাম যে মা ফোন ধরছে না। আমি উৎভ্রান্ত হয়ে আমার একজন কাজিনকে ফোন দিলাম। ও যা বলল সেটা শুনে আমার মাথা ঘোরাতে শুরু করলো। মায়ের নাকি খুব শরীর খারাপ।
তাকে হাসপাতালে রাখা হয়েছে। গতকাল রাত থেকে তার বাজে অবস্থা, শেষ পর্যন্ত ভোরবেলায় হাসপাতালে ভর্তি করানো হয়। আমার পাগলের মতো লাগছিল, খুব অসহায় লাগছিল নিজেকে। মা অসুস্থ, অথচ আমি তাকে কোনো সাহায্যই করতে পারছি না। সেদিনই আমি আবার ফোন দিলাম মায়ের নম্বরে। মা এবার ফোন ধরল। ও পাশ থেকে আমি হ্যালো হ্যালো শুনছি, কিন্তু মা কিছু শুনতে পাচ্ছে বলে মনে হলো না। আমি অনেকবার চেষ্টা করে শেষ পর্যন্ত সেদিনের মতো হাল ছেড়ে দিলাম। পরদিন আবার ফোন করলাম, কিন্তু এবার মায়ের বদলে ফোনটা ধরলেন বড় মামা। মামা বললেন যে মায়ের খুব খারাপ অবস্থা, কথা বলতে পারছে না ঠিক মতো। এভাবে একটার পর একটা দিন যেতে লাগলো, আর মায়ের অবস্থা ক্রমশ আরো খারাপ হতে লাগলো। মা কাউকে চেনার ক্ষমতা হারিয়ে ফেললেন, তার বিছানা থেকে ওঠার ক্ষমতা। শেষ পর্যন্ত মা মারা গেলেন। খবরটা শুনে মনে হলো আমিও মারা যাচ্ছি। সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। 3 দিন প্রায় সেন্সলেস রইলাম আমি। আমার জ্ঞান বারবার আসছিল আবার যাচ্ছিল। যেদিন একটু সুস্থ হলাম, সেদিন মায়ের কবর দেয়া হয়ে গেছে। আমার কাঁদা ছাড়া আর কিছুই করার ছিল না। সে রাতে মায়ের ছবি বুকে নিয়ে অনেক কেঁদেছি। বারবার বলছিলাম, মা তুমি কেন আমাকে কিছু না বলে চলে গেলে? ফিরে আসো, একটা বার ফিরে আসো আমার কাছে। হঠাৎ আমার কান্নার আওয়াজ ছাপিয়ে ঘরে একটা গম্ভীর শব্দ শুরু হলো, যেন ভূমিকম্প হচ্ছে। সাথে সাথে বাড়ির সব জানালার কাঁচ কাঁপতে শুরু করলো। সে কম্পনের মাত্রা খুব তাড়াতাড়ি বেড়ে এমন পর্যায়ে চলে গেল যে মনে হচ্ছিল সবগুলো জানালা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি আর আমার স্বামী ভয়ার্ত চোখে চারপাশে তাকাচ্ছিলাম। আমরা বুঝতে পারছিলাম না কি হচ্ছে। কম্পটা যেমন হঠাৎ করে শুরু হয়েছিল, তেমনি হঠাৎ করেই থেমে গেল। তারপরই একটা অজানা আতঙ্ক চেপে ধরলো আমাকে। আমার শুধু মনে হচ্ছিল দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমি যেন স্পষ্ট কল্পনা করতে পারছি তাকে। আমার স্বামী সে রাতে আমাকে বুঝিয়ে শান্ত করে। তারপর থেকেই আমার বাসায় অদ্ভুত সব ব্যাপার ঘটতে শুরু করলো। মাঝে মাঝে অনেক জোরে জোরে আওয়াজ হতো ঘরের ভেতর, কিন্তু খুঁজে দেখা যেত কেউ নেই। আবার রাতের মাঝখানে হঠাৎ ঘুম ভাঙলে মনে হতো বিছানার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। একদিন আমি রান্না করতে গিয়ে খেয়াল করিনি যে রান্নাঘরের মেঝেতে তেল পড়ে আছে। আমি পিছলে আরেকটু হলেই পড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ অদৃশ্য কিছু একটা যেন আমাকে ধরে দাঁড় করিয়ে দিল। সেদিন পড়লে আমার সিরিয়াস ব্যথা পাওয়ার সম্ভাবনা ছিল, মাথাও ফেটে যেতে পারত। মায়ের মৃত্যুর প্রায় 1.5 মাস পর আমি খুব অদ্ভুত, খুব সুন্দর একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখি যে আকাশে অপূর্ব চাঁদ উঠেছে। আমি বিমোহিত হয়ে সে চাঁদের দিকে তাকিয়ে আছি। হঠাৎ পায়ের দিকে চোখ জেলে দেখতে পেলাম মা আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। মা আমাকে বলল, জানিস মৃত্যুর সময় আমার কত কষ্ট হয়েছে? আমি দুদিকে মাথা নাড়লাম। মা আমার একটা হাত চেপে ধরল। তুই কি দেখতে চাস? আমি একটু ভয়ে ভয়ে সম্মতি জানালাম। সাথে সাথে আমার একটা অনুভূতি হলো। অনুভূতিটাকে ভাষায় প্রকাশ করা খুব কঠিন, কিন্তু আমি আসলে বুঝতে পারলাম মায়ের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক ছিল। তারপর আমি স্বপ্নের মধ্যে চোখ খুললাম। খুলে দেখি মা আমার কোলে নেই, তার বদলে একটা ফুটফুটে মেয়ে। তার কিছুদিন পরেই শুনলাম যে আমি মা হতে চলেছি। জানলাম আমার গর্ভে একটি মেয়ে। আশ্চর্য, তখন থেকেই আমাদের বাসায় সব উৎপাত বন্ধ হয়ে গেল। আমি দেশে চলে এলাম, ভাইয়াদের বাসায় উঠলাম। সেখানেই মেয়ে হলো আমার। আর কি অদ্ভুত ব্যাপার, মা যে অসুখগুলোতে আক্রান্ত ছিল, আমার মেয়েরও সেই একই অসুখগুলো দেখা দিল। ব্যাপারটা নিয়ে চিন্তা করলে আমি কোনো তল খুঁজে পাই না। আমার মা কি ফিরে এসেছে? আর
আর তো এই হচ্ছে এখন পর্যন্ত আয়োজন। আমরা কিন্তু একটা অসমাপ্ত গল্পের একটা ধারণা দিয়েছিলাম আমরা। তো এই হরর ক্লাবটি কাছে বলেছিলাম যে আপনারাও যদি পারেন আজকের অনুষ্ঠানের শেষে আপনাদের কোনো মানে এই গল্পটার কোন সমাপ্তি আপনারা যদি চিন্তা করেন তবে সেটা শুনতে চাইবো। গল্পটা আরেকবার মনে করিয়ে দিয়ে যাচ্ছে। গল্পটা ছিল এরকম যে অফিস মিয়া সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দুপাশে ঘন জঙ্গল, রাতের বেলা হঠাৎ তার মনে হলো পেছন থেকে কেউ যেন ডাকছে, মানে পেছন থেকে কোন মানুষের আসার আওয়াজ সে শুনতে পাচ্ছে। ভয়ে সে পেছনে তাকাচ্ছে না। একটু পর গোঙানোর আওয়াজ শুনতে পারলো। তখন সে ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকালো, দেখলো কেউ নেই। তারপর যেটা হলো যে সে যখন সামনের দিকে তাকাতে যাবে, ঠিক তাকালো সামনের দিকে, তখন সে অনুভব করতে পারলো যে পেছনে তার শার্ট ধরে কেউ মানে টানছে নিচ থেকে। তো সে ঘুরে তাকালো, দেখলো যে একটা বাচ্চা মেয়ে। সে তাকানোর পর দেখলো যে বাচ্চা মেয়েটার বোঝা যাচ্ছে যে বাচ্চা মেয়ে, কিন্তু তার মুখটা একদম থ্যাতলানো, খুব বীভৎস একটা চেহারা। তো এরকম একটা সময়ে একটা বাচ্চা মেয়েকে এরকম একটা চেহারা দেখে সে খুব ভয় পেল এবং সে সাথে সাথে যেটা হয় যে সে জ্ঞান হারায়। তো পরবর্তী দিন তার গ্রামের, যেহেতু কাছাকাছি সে যাচ্ছিল তার বাড়িতে, তো তার গ্রামের তার ফ্যামিলি সেখানে তাকে খুঁজতে খুঁজতে সে আসেনি রাতে বাসায়। তো তাকে খুঁজতে খুঁজতে সেখানে পায় এবং তার মুখটাও হচ্ছে সম্পূর্ণরূপে থ্যাতলানো ছিল, একদম বিভৎস একটা চেহারা, যেন কোনো জন্তু বা কোনো কিছু তাকে আক্রমণ করেছে এরকম একটা ব্যাপার। কিন্তু তাকে তারা আইডেন্টিফাই করতে পারে বিকজ তার কপালের কাছে একটা কাটা দাগ ছিল, যেটা তার ছোটবেলায় আর কি একটা জন্মদাগ, না ঠিক জন্মদাগ না, সে একটা অ্যাক্সিডেন্টে একটা ঘটনায় তার এরকম একটা দাগ হয়েছিল। তো সেটা দেখে আইডেন্টিফাই করতে পারে এবং তাকে যেটা যে পরবর্তী তার মানে তাকে দাফন করা হয় এবং সে ইয়ে হয়। তো এরপর আরেকটা ঘটনার সূত্রপাত, সেটা হচ্ছে ঠিক 1 বছর পর একই দিনে ইউনিভার্সিটির ছাত্র ঢাকা থেকে সে বাড়ি যাচ্ছে। এমন সময় তার নাম হচ্ছে সৃষ্টি বাড়ি যাচ্ছে, ভার্সিটিতে পড়ুয়া ছাত্র, কাঁধে ব্যাগ, হাতে সুটকেস। সে বাড়ি ফিরছে অনেকদিন পর। তো হঠাৎ সে শুনতে পায় যে কেউ তাকে পিছন থেকে ডাকছে। তো সে ঘুরে তাকায় না, ঠিক আগের মতোই। কিছুক্ষণ পর সে একটা গোঙানোর শব্দ শুনতে পায়, সে ঘুরে তাকায়। সে যখন ঠিক ফিরে আবার সামনের দিকে তাকাবে, সে কাউকে দেখতে না পেয়ে যখন সামনের দিকে তাকাবে, তখন দেখে যে সে ফিল করে যে কেউ তাকে পেছন থেকে টান দিয়েছে। এবং এবার যখন সে ঘুরে তাকায় দেখে যে একটা ছেলে, ছোট বাচ্চা ছেলে, তার মুখটা খুব বিভৎস এবং তার কপালে একটা কাটা দাগ আছে। সুন্দর। শেষের ছেলেটার নামটা আসলে আমার ভয় ধরিয়ে দিচ্ছে। আবার কথা হবে।